প্রিয় ছাত্রছাত্রী, আমি গত যে ক্লাসটা দিয়েছিলাম তাতে 4টা 2 মার্কের কোয়েশ্চেন, কিছু শর্ট কোয়েশ্চেন আলোচনা করেছিলাম, আর একটা 4 মার্কের কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। আজকে সেই মতো 2-3টা আমি 2 মার্কের কোয়েশ্চেন এবং একটা 4 মার্কের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা প্রথমত কলম নিয়ে বসো, খাতা ওপেন করো, বইটা খোলো। এবার দেখো, প্রথম যে প্রশ্নটা আমি 4 মার্কের লিখছি, সে প্রশ্নটা হচ্ছে ইংল্যান্ডের শিল্পায়ন ও মহাদেশীয় শিল্পায়নের মধ্যে পার্থক্য কী? ইংল্যান্ডের শিল্পায়ন ও মহাদেশীয় শিল্পায়নের মধ্যে পার্থক্য কী? এই প্রশ্নটা 4 মার্কের। প্রশ্নটা আবার বলছি, ইংল্যান্ডের শিল্পায়ন ও মহাদেশীয় শিল্পায়নের মধ্যে পার্থক্য কী? 4 মার্কের কোয়েশ্চেন। আর যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব 2 মার্কের, ফ্যাক্টরি প্রথা কী, ঘেটো কী, তারপরে অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব কতটুকু ছিল। তাহলে 2 মার্কের কোয়েশ্চেন কটাও লিখে নাও। অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব বা ফলাফল লেখো। ঘেটো কি? 2 মার্কের কোয়েশ্চেন। তারপরে 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ফ্যাক্টরি প্রথা কি। তারপরে এমনিতেই তোমরা টেক্সটটা ভালো করে পড়বে। শহরের বিকাশ আছে, সামাজিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব আছে, এই বিষয়গুলো। তারপরে রেলপথ নির্মাণ আছে, এগুলো তোমরা একটু ভালো করে পড়বে, সেখান থেকে শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। তো প্রথমে যে কোয়েশ্চেনটার কথা আমি বললাম, সেই কোয়েশ্চেনটা হচ্ছে ইংল্যান্ডের শিল্পায়ন ও মহাদেশীয় শিল্পায়নের মধ্যে পার্থক্য কী? তো প্রিয় ছাত্রছাত্রী, তাহলে প্রথমেই এই প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক। আমরা জানি যে অষ্টাদশ শতকের দ্বিতীয় ভাগে বা দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল, আর ঠিক তার প্রায় 50 বছর বা ইতিহাসের ভাষায় অর্ধ শতাব্দী পরে ইউরোপের বাইরে ইংল্যান্ডের বাইরে অর্থাৎ মহাদেশীয় শিল্পায়ন ঘটেছিল। তো মহাদেশীয় শিল্পায়নের মধ্যে মহাদেশীয় ক্ষেত্রে যে সকল দেশের আমরা নাম বলবো বা জানি, ইউরোপে অবস্থিত ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন, রাশিয়া প্রভৃতি দেশ, এগুলো ছিল মহাদেশীয় দেশ। এই সব দেশে শিল্পায়নের সূত্রপাত ঘটেছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের প্রায় 50 বছর পরে। এই 2 শিল্পায়নের মধ্যে পার্থক্যগুলো কি? একটা প্রতিযোগিতার ক্ষেত্রে আছে, উপনিবেশের ক্ষেত্রে আছে, যন্ত্রপাতির ক্ষেত্রে আছে, আর উদ্যোগের ক্ষেত্রে আছে। তাহলে বিষয়গুলো কি পার্থক্য? তাহলে প্রথমত আলোচনা করা যাক প্রতিযোগিতা। ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটার সময়ে সে দেশের শিল্পকে বিশেষ প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়নি, কারণ ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, অন্যান্য দেশে শিল্প বিপ্লব তখন ঘটেনি। মহাদেশীয় শিল্পায়নের ক্ষেত্রে কি প্রতিযোগিতার সম্মুখীন তারা হলো? ইউরোপের অন্যান্য দেশগুলিতে ইংল্যান্ডের পরে শিল্প বিপ্লব হওয়ায় ইউরোপের যে অন্যান্য দেশ, শিল্পের ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে তাদের প্রতিযোগিতা হয়েছিল বা প্রতিযোগিতায় নামতে তারা বাধ্য হয়েছিল। তাহলে একটা পয়েন্ট বুঝে গেলে,
ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হলো তখন কোনো প্রতিযোগিতা নেই, কারণ অন্য দেশে শিল্প বিপ্লব হয়নি। আর মহাদেশীয় ক্ষেত্রে যখন শিল্প বিপ্লব হলো তখন বিভিন্ন দেশে প্রায় একসঙ্গেই কম বেশ শিল্প বিপ্লব ঘটছে, তখন তাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল। উপনিবেশ পৃথিবীর বিভিন্ন জায়গাতে প্রায় সকল দেশে ইউরোপের ঔপনিবেশিক সাম্রাজ্য ছিল। সেখান থেকে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে কাঁচামাল, সেই কাঁচামাল তারা সহজেই পেয়ে যেত। কিন্তু ইংল্যান্ডের মতো সুবিশাল উপনিবেশ এই মহাদেশীয় দেশগুলির মধ্যে ছিল না, যার জন্য তাদেরকে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে যে কাঁচামাল সেটা জোগাড় করতে এবং উৎপাদিত দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে বাজারে যেতে তাদের প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়েছিল। তাহলে বুঝতে পারলে প্রিয় ছাত্রছাত্রী, এবার যে আলোচনায় আসব সেটা হচ্ছে যন্ত্রপাতি। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল, সেক্ষেত্রে যে যন্ত্রপাতির দরকার পড়েছিল বিভিন্ন ফ্যাক্টরি মেশিনগুলো চালাতে, সেক্ষেত্রে ইংল্যান্ডের নিজস্ব আবিষ্কৃত যন্ত্রপাতির সাহায্যেই শিল্প বিপ্লব ঘটেছিল। কিন্তু মহাদেশীয় দেশগুলির ইংল্যান্ডের যন্ত্রপাতিগুলিকে কাজে লাগিয়ে নিজ নিজ দেশে শিল্পায়ন করতে হয়েছিল। এক কথায় মহাদেশীয় শিল্পায়নের ক্ষেত্রে তাদের নিজস্ব যন্ত্রপাতি ছিল না, তারা ইংল্যান্ডের উপর নির্ভরশীল ছিল। তাহলে লাস্ট যে পয়েন্ট, সরকারি উদ্যোগ। ইংল্যান্ডের সরকারি উদ্যোগের চাইতেও ব্যক্তিগত উদ্যোগ বা পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে ইংল্যান্ড সর্বাপেক্ষা বেশি আগ্রহী ছিল। কিন্তু মহাদেশীয় বা ইউরোপের অন্যান্য দেশগুলি শিল্পায়নের ক্ষেত্রে রাষ্ট্রের উপর বেশিরভাগ নির্ভরশীল ছিল। দ্যার স্টুডেন্ট, তাহলে ইংল্যান্ডের শিল্পপতিরা বা শিল্প মালিকরা, কলকারখানার মালিকরা নিজেদের পুঁজি বিনিয়োগ করে শিল্পজাত পণ্য উৎপাদন করতে পেরেছিল। রাষ্ট্রের উপর তত নির্ভর করতে তাদের হয়নি পুঁজির উপর। কিন্তু ইউরোপের অন্যান্য দেশগুলি শিল্প বিপ্লব যখন ঘটাতে গেল, ব্যক্তিগত উদ্যোগের চাইতে বেশি বেশি সরকারি উদ্যোগের উপর নির্ভরশীল ছিল। সুতরাং ইংল্যান্ডের সাথে মহাদেশীয় শিল্পায়নের ক্ষেত্রে এই যে পার্থক্য, সেই পার্থক্যগুলো আলোচনা করা হলো। এবার উপসংহারে কি লিখব? তাহলে ইংল্যান্ড এবং মহাদেশীয় শিল্পায়নের ক্ষেত্রে যে আলোচনা করে আমরা এই মর্মে বা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে ইংল্যান্ডের শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে বা শিল্পের বিকাশের ক্ষেত্রে ইংল্যান্ডের স্বনির্ভরতা ছিল, কিন্তু মহাদেশীয় বা ইউরোপের অন্যান্য দেশগুলিতে শিল্প বিপ্লবের ক্ষেত্রে তারা ততটা স্বনির্ভর ছিল না, তারা ততটা আত্মনির্ভর ছিল না। অন্যান্য অর্থাৎ ইংল্যান্ডের উপর তারা নির্ভরশীল হয়েছিল। তবে একথা স্বীকার করতে হবে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রভাব মহাদেশীয় শিল্প বিপ্লবের ক্ষেত্রে পড়েছিল। তাহলে ছাত্রছাত্রীরা, আমরা যে পরের কোয়েশ্চেনটা আলোচনা করতে যাব সেই কোয়েশ্চেনটা হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের যে অর্থনৈতিক ফলাফল, খুব ভালোভাবে তোমরা শর্টকাটে বুঝতে পারবে। গ্রামীণ যে কুটির শিল্প ছিল, ছোট ছোট শিল্পগুলো ছিল, সেই শিল্পগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। বৃহদায়তন শিল্পের বিকাশ ঘটেছিল বা ফ্যাক্টরি ভিত্তিক বা কলকারখানা ভিত্তিক শিল্পের উদ্ভব হয়েছিল।
শ্রম বিভাজন নীতির উদ্ভব ঘটে। মানে একটা মানুষ সব রকম কাজে শিল্পজাত পণ্যের উৎপাদনের ক্ষেত্রে সমান পারদর্শী হবে না। এক একটা শ্রমিক, এক এক দল শ্রমিক এক এক ধরনের কাজ করতে তারা পটু ছিল। অর্থাৎ শ্রম বিভাজন নীতির উদ্ভব হয়েছিল। শিল্পের ক্ষেত্রে অর্থনীতির বিকাশ ঘটেছিল এবং শ্রমিক ও মালিক শ্রেণীর উদ্ভব ঘটেছিল। একদল মানুষ বেশি বেশি অর্থশালী হয়ে উঠেছিল আর একদল মানুষ গরিব থেকে গরিব হয়ে গিয়েছিল। উদাহরণ ধরে নিলাম একটা মানুষের, এ নামক একটা মানুষ, সে শ্রমিক, বি হচ্ছে কলকারখানার মালিক বা শিল্পপতি। সে শ্রমিকটা 10 টাকা মজুরি পেত আর শিল্পের মালিকটা 100 টাকার মালিক। এই শিল্পপতিটা যখন দ্বিগুণ, তাহলে এদের ডিফারেন্সটা 90 টাকার অর্থের ক্ষেত্রে, বা ওর 1000 টাকাই ধরি, এর যদি 10 টাকা হয় তো ওর 1000 টাকা, তাহলে গরিব কতটুকু? 990 টাকা। এর থেকে ওর অর্থটা বেশি। এবার দেখা গেল এই শ্রমিকটার বেতন বৃদ্ধি পেয়ে হলো 20 টাকা আর শিল্প মালিক তার লাভটা করলো দ্বিগুণ, অর্থাৎ 1000 থেকে তার পুঁজিটা হয়ে গেল 2000। তাহলে এবার দেখো, আগে ছিল 990 টাকার ডিফারেন্স, এবার শ্রমিক এবং মালিকের মধ্যে অর্থনৈতিক যে ডিফারেন্সটা করলো সেটা হচ্ছে 1980 টাকার। তাহলে বুঝতেই পারছো ওই মালিক থেকে এবং শ্রমিকের মধ্যে যে অর্থনৈতিক যে মানদণ্ড, ও কতটা ধনী এ কতটা গরিব, তার অর্থের উপর বিচার করে নির্ভর করতে হয়। তাহলে তার থেকে কত গুণ বেশি ওর বৃদ্ধি ঘটল। তাহলে গরিবটা ওই মালিকের কাছে কতটা বেশি গরিব? আগে ছিল 990 টাকা আর এর যখন লাভ হলো তখন 1980 টাকার ডিফারেন্সটা হলো, অর্থাৎ ওই মালিকের কাছে সে আরো গরিবই থেকে গেল। তাহলে শিল্প বিপ্লবের ফলাফলটা বুঝতে পারলে। এবার যে আলোচনাটা করতে গিয়েছিলাম, ঘেটোটা কি আসলে? ঘেটো কি? শহরের যে প্রান্তে বিভিন্ন কারণে সংখ্যালঘুরা মানুষ বসবাস করে তাকে ঘেটো বলা হয়। এ ব্যবস্থা প্রথম সম্ভবত ইতালির ভেনিস শহরে হয়েছিল ইহুদিদের জন্য। শহরের প্রান্তে ওই স্থানগুলিতে ইহুদের একঘরে করে রাখা হতো। এটা হচ্ছে, আর প্রসারিত অর্থে ঘেটো শব্দটি কোনো গোষ্ঠীকে আলাদা করে রাখার ব্যবস্থা সম্পর্কে প্রয়োগ করা হয়েছিল। শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ডের নতুন নতুন শিল্প শহরগুলি যখন গড়ে উঠল, যেমন ম্যানচেস্টার, বার্মিংহাম, ইয়র্কশায়ার, ল্যাঙ্কাশায়ার, শ্রমিকেরা ওই শহরগুলির এক প্রান্তে বসবাস করত, একটা ঘিঞ্জি এলাকাতে। এই জন্য সমসাময়িক সাহিত্য বা বক্তব্যে এই শ্রমিক দারিদ্র মানুষ অধ্যুষিত অঞ্চলটাকেই ঘেটো বলা হতো। আচ্ছা, এবার যদি তোমাকে 2 মার্কের প্রশ্নটা লিখতে হয়, তাহলে ঘেটো হলো শহরের কোনো নির্দিষ্ট অঞ্চলে যেখানে সামাজিক, অর্থনৈতিক বা ধর্মীয় ক্ষেত্রে তারা সংখ্যালঘু কিন্তু মানুষ কিছু বসবাস করে। শহরের কোনো নির্দিষ্ট একটা প্রান্তে যেখানে সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় দিক থেকে তারা সংখ্যালঘু, কিছু মানুষ একটা প্রান্তে বাস করছে। ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে ঘেটো শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল। পরে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চলটাকে ঘেটো বলা হয়।
এক কথায় শহরে এক প্রান্তে অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় দিক থেকে তারা সংখ্যালঘু। এটা ঘিঞ্জি এলাকাতে বসবাসকারী ওই জনগোষ্ঠীকে বলা হয় ঘেটো, বা যে অঞ্চলটাতে তারা বাস করে ওই ওই জনগোষ্ঠীর মানুষ ওই অঞ্চলটাকে ঘেটো বলছে। তাহলে প্রশ্নটা হচ্ছে ঘেটো কি, বা ঘেটো বলতে কি বুঝো? এটা একটা 2 মার্কের কোয়েশ্চেন হয়ে গেল। আর একটা যেটা কোয়েশ্চেন, আমি এই ক্লাসটা খুব লম্বা করবো না এই জন্যে, কারণ তোমরা একাধিক ক্লাস এই অনলাইনের মাধ্যমে দেখছো। একটা যে ইন্টারনেটের যে তোমার একটা সীমিত একটা নেট আছে, তার মধ্যেই তোমাকে এই ক্লাসগুলো দেখতে হবে এবং সময় সাপেক্ষ ব্যাপার আছে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের আমি আবারও বলবো, টেক্সট বুকটা খুব ভালো করে পড়বে। তারপরে এই প্রশ্নগুলো যদি তোমরা টেক্সট থেকে বের করতে না পারো, তাহলে শিক্ষক বা বিভিন্ন রেফারেন্স যে বইগুলো আছে সেই বইগুলো থেকে তুলে নেবে। তাহলে আমার 2 মার্কের কোয়েশ্চেন আলোচনা হয়ে গেল। এবার 3 নম্বর কোয়েশ্চেনটা আছে ফ্যাক্টরি প্রথা কি। আগে আমরা জানি যে কুটির শিল্প ছিল গ্রামীণ এলাকায়, এটা ব্যক্তিগতভাবে ছোট ছোট কলকারখানায় শিল্পজাত পণ্য তারা উৎপাদন করত। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কলকারখানা গড়ে উঠেছিল। ওই কলকারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। এই বৃহৎ কারখানা ভিত্তিক ব্যবস্থাটাকেই বলা হচ্ছে ফ্যাক্টরি প্রথা। এক কথায় বৃহদায়তন শিল্পে একই ছাদের তলায় একাধিক দক্ষ শ্রমিকের মাধ্যমে একটা মালিকের তত্ত্বাবধানে থেকে যে বৃহদায়তন শিল্পজাত পণ্য উৎপাদন করে, যে সিস্টেম বা যে ব্যবস্থাটায়, সেটাকে বলছে ফ্যাক্টরি প্রথা। আগে ছিল কি, একা একা করতো, ছোট ছোট কুটির শিল্প ছিল। এই শিল্প, এই কুটির শিল্পগুলো এই শ্রমিকরা একই ছাদের তলায় একই কারখানায় সবাই মিলে একটা মালিকের তত্ত্বাবধানে একটা কারখানায় গিয়ে তারা বেশি বেশি উৎপাদন করতে লাগলো। যে সিস্টেম বা যে ব্যবস্থায়, সেটাকে বলছে ফ্যাক্টরি প্রথা। বুঝতে পারলে? আর কি বলবো? সামাজিক ক্ষেত্রে যদি বলি, সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক শিল্প বিপ্লবের ফলাফল বিশেষভাবে উল্লেখযোগ্য। এক শ্রেণীর মানুষ সামাজিক দিক থেকে তারা বেশি মূল্য পেয়েছিল, কারণ অর্থনৈতিক সমৃদ্ধি তাদের ঘটেছিল। আর একদল মানুষ গরিব হয়ে গিয়েছিল। সমাজে শোষণকারী ও শোষিত মানুষের উদ্ভব ঘটেছিল। এক কথায় মালিক এবং শ্রমজীবী মানুষের উৎপত্তি ঘটেছিল। সামাজিক দিক থেকে এই দরিদ্র শ্রেণীর, শ্রমিক শ্রেণীর মানুষগুলো, শ্রমজীবী শ্রেণীর মানুষগুলো পিছিয়ে পড়েছিল। তারা আর মালিক শ্রেণীর মানুষের অভূতপূর্ব উন্নতি ঘটেছিল। যাই হোক, প্রিয় ছাত্রছাত্রী, আবারও বলছি প্রশ্নগুলো। যে 4 মার্কের কোয়েশ্চেনটার কথা বলেছিলাম, সে কোয়েশ্চেনটা হচ্ছে ইংল্যান্ডের শিল্পায়ন ও মহাদেশীয় শিল্পায়নের মধ্যে পার্থক্য কী। এটা 4 মার্কের কোয়েশ্চেন। আর 2 মার্কের কোয়েশ্চেনটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে যে অর্থনৈতিক প্রভাব পড়েছিল, বা অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব কি, ঘেটো কি, আর যে একটা কোয়েশ্চেন ফ্যাক্টরি প্রথা কি। আর তোমরা টেক্সটটা ভালো করে পড়বে। শহরের উৎপত্তি, সামাজিক উদ্ভব, সমাজের উদ্ভব, শহরের উদ্ভব ঘটেছিল, প্রযুক্তি, আচ্ছা, এই সব বিষয়গুলো তোমরা পড়বে। হ্যাঁ, তখনই আমরা সার্থক হব, তখনই কর্তৃপক্ষ সার্থক হবে,
যখন তোমরা এই ভিডিওগুলো দেখবে, পড়াটা দেখবে, আমরা জানি যে এই মুহূর্তে তোমাদের এটা নিতে আমাদের দিতে খুবই অসুবিধা, এটা খুব কষ্টসাধ্য ব্যাপার। তবুও লেখাপড়ার মধ্যে থেকে তোমরা বেঁচে থাকো এই কামনা করি। পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো, ভালোভাবে পড়ো, অযথা ইউটিউব বা অন্যান্য কিছু দেখে সময়টা নষ্ট না করার জন্য তোমাদের অনুরোধ করব। এবং তোমাদের পাশে আশা করি যে অভিভাবকরা দেখছে ভিডিওগুলো, তাদেরও অনুরোধ করব আপনি একটু খেয়াল করবেন ছেলেটা আপনার ঠিকঠাক ক্লাস করছে কি না। থ্যাংক ইউ, a lot of thanks my dear everybody, students and guardians. Thank you.